আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছেলেরা মেয়েরা, আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে ব্যবসায় শিক্ষা গ্রুপের, তাদের দ্বিতীয় পত্রের আমরা গুরুত্বপূর্ণ একটা অংশ আলোচনা করছি ধারাবাহিকভাবে। সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। ছেলেমেয়েরা, আজকে আমরা আলোচনা করব সংরক্ষিত আয় বিবরণীর গুরুত্বপূর্ণ সমন্বয় শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণাকে দিয়ে। ফর এক্সাম্পল, আমাদের সবাই খাতা খুলবে, কলম নিবে, হাতে খাতা খুলবে, কলম নিবে এবং আমি যা বলবো সব লিখবে এবং সেটার উপর বের করবে কিন্তু। অতএব আমাদের ক্লাসটা শুধু গতানুগতিক ক্লাস না, মানে এই ক্লাসের মাধ্যমে তুমি যতটুকু শিখবে অতটুকু যেন তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, এভাবে কিন্তু আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি আমাদের রেওয়া মিলের শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, আর সমন্বয় বলেছে যে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। প্রথম কথা, আচ্ছা, যদি আমাদের শেয়ার মূলধন 1 লক্ষ টাকা থাকে আর 10% লভ্যাংশ ঘোষণা করতে বলে, তবে আমরা দেখে নিব রেওয়া মিলে অনাদায়ী তলব বা বকেয়া তলব আছে কিনা। যদি অনাদায়ী তলব বা বকেয়া তলব না থাকে, তাহলে আমরা ওই 1 লক্ষ টাকার উপর 10% বের করে আসবে 10,000 টাকা। আমরা এই প্রস্তাবিত লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীর ব্যয়ের অংশে লিখব প্রস্তাবিত লভ্যাংশ 10,000, এটা আরেকবার চলতি দায় লিখব 10,000 টাকা। ওকে, এবার শোনো, ফর এক্সাম্পল রেওয়া মিলে আবার আগেই বলেছে যে শেয়ার মূলধন 1 লক্ষ টাকা এবং ডেবিট পাশে বকেয়া তলব আছে ফর এক্সাম্পল 10,000 টাকা। খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে রেওয়া মিলে ক্রেডিট পাশে শেয়ার মূলধন 1 লক্ষ টাকা আর ডেবিট পাশে বকেয়া তলব বা অনাদায়ী তলব আছে 10,000 টাকা, আর আমাদের সমন্বয় বলেছে যে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করতে হবে 10%। ছেলেমেয়েরা, যদি রেওয়া মিলে বকেয়া তলব বা অনাদায়ী তলব থাকে, সেক্ষেত্রে খুব গুরুত্বের সাথে শুনতে হবে। তাহলে আমরা যখন প্রস্তাবিত লভ্যাংশ বের করব তখন এটা খুব কাজে দিবে। আমরা কি করব, প্রথমে শেয়ার মূলধনের টাকাটা আমরা ক্যালকুলেটর তুলব, ওখান থেকে যেই ডেবিট পাশে আছে বকেয়া তলব 10,000, অর্থাৎ শেয়ার মূলধন 1 লক্ষ, ওখান থেকে ডেবিট পাশে আছে বকেয়া তলব বা অনাদায়ী তলব 10,000, 1 লক্ষ থেকে 10,000 বাদ দিব, থাকবে 90,000। এই 90,000 উপর 10% আমরা বের করব 9,000। কথা বুঝতে পেরেছি কিনা বলো। তাহলে এই যে 9,000 প্রস্তাবিত লভ্যাংশ, এটা একবার আমরা সংরক্ষিত আয় বিবরণীর ব্যয়ের অংশে লিখবো, আর একবার আমরা চলতি দায় পাঠিয়ে দিব। ওকে, তাহলে আমরা প্রথমে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ বললাম যেখানে বকেয়া তলব নাই, এটা নিয়ে আলোচনা করলাম। আবার আমরা বললাম শেয়ার মূলধনের উপর লভ্যাংশ যেখানে বকেয়া তলব অনাদায়ী তলব আছে। সবাই কি বুঝতে পেরেছি কিনা বলো। আচ্ছা, এবার আমরা আবারও বলছি, শেয়ার মূলধন আমাদের 1 লক্ষ টাকা, বকেয়া তলব আছে ডেবিট পাশে আমাদের 10,000 টাকা, আর অন্তর্বর্তী লভ্যাংশ আছে ফর এক্সাম্পল 2,000 টাকা। খুব ভালো করে শোনো, তোমরা তো জানো যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কিন্তু আমাদের সংরক্ষিত আয় বিবরণীর ব্যয়ের অংশে চলে যায়। কোথায় চলে যায়? ব্যয়ের অংশে যায়, তাই না? এখন সমন্বয় বলেছে কি, যে তৃতীয় সমন্বয় বলছি আমরা, শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করতে হবে, ব্র্যাকেটে বলেছে অন্তর্বর্তী লভ্যাংশ সহ। তখন আমরা কি করব? খুব ভালো করে শুনবে। তো যেহেতু আমরা আগেই বলেছি আমাদের শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, ওখান থেকে বকেয়া তলব বাদ দিব 10,000 টাকা, থাকবে 90,000 টাকা। এই 90,000 টাকার উপর 10% যদি আমরা প্রস্তাবিত লভ্যাংশ বের করি তাহলে 9,000 আসে। কিন্তু আমরা এখন 9,000 লিখতে পারবো না, কারণ আমরা বলেছি রেওয়া মিলে অন্তর্বর্তী লভ্যাংশ আছে 2,000, আর সমন্বয় বলেছে অন্তর্বর্তী লভ্যাংশ সহ, তাই না? যেহেতু অন্তর্বর্তী লভ্যাংশ সহ বলেছি, তাহলে যেটা 9,000 লেখার কথা, ওই 9,000 থেকে আমি ক্যালকুলেটরে 2,000 বাদ দিব, কারণ আমাদের টোটাল দেবার কথা 9,000, এর মধ্যে অন্তর্বর্তী হিসেবে দিয়ে দিয়েছি 2,000, থাকে কত? 7,000। এই 7,000 আমরা প্রস্তাবিত লভ্যাংশ লিখব, একবার সংরক্ষিত আয় বিবরণীর ব্যয়ের অংশে লিখব প্রস্তাবিত লভ্যাংশ, আর একবার চলতি দায় পাঠিয়ে দিব। কথা বুঝতে পেরেছি কিনা বলো। এই যারা এই ভিডিওটা দেখছো, হয়তো একবার দেখে মনে হতে পারে যে এন্ট্রিটা কঠিন, তুমি বারবার যদি দেখো, কয়েকবার দেখো, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যেহেতু সংরক্ষিত আয় বিবরণী আমরা আলোচনা করছি, আমি একটু প্রথম থেকে আবার তোমাদের জন্য রিভিশন দিচ্ছি। সংরক্ষিত আয় বিবরণী তোমরা জানো যে সেকেন্ড পেপারের 3 নম্বর অংশ, প্রথমে মোট মুনাফা করি ফার্স্ট পেপারের, এবং সেকেন্ড পেপারের মোট মুনাফা হুবহু একই রকম। তারপর নিট মুনাফা করি। নিট মুনাফার মধ্যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে একটা সামান্যতম পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে নিট মুনাফায় যদি সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চয় থাকে আমাদের সেকেন্ড পেপারে, তাহলে আমরা ওই নিট মুনাফা লিখে জেড না টিনে তার নিচে বিবরণে ঘরে লিখব বাদ নতুন আয়কর সঞ্চিতি বাদ নতুন আয়কর। খবরদার, সাবধান, হুঁশিয়ার, এটা কিন্তু রেওয়া মিলে থাকবে না। সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি থাকলে আমরা নিট মুনাফা থেকে বাদ দিব। ওকে, সমন্বয় আয়কর বা আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীর সাথে কোনো সম্পর্ক নেই। এবার চলে এসো আর্থিক অবস্থা, এবার চলে এসো
সংরক্ষিত আয় বিবরণীতে আমরা জানি প্রথমে লিখি আমরা আয়ের অংশগুলো আমরা লিখি নিট লাভ বিগত বছরের, এই নিট লাভ বিগত বছরের রেওয়া মিলে সংরক্ষিত আয় নামে থাকবে ক্রেডিট পাশে, ওকে, বা রক্ষিত আয় নামে থাকবে। এরপর হচ্ছে নিট লাভ চলতি বছরের যে আমরা মোট মুনাফা নিট মুনাফা থেকে আমরা নিট লাভ পাবো। আবারও বলছি নিট লাভ বিগত বছরের, নিট লাভ চলতি বছরের, আয়কর সঞ্চিতি, আয়কর ফেরত, আয়কর রেয়াত, আয়কর প্রত্যর্পণ, এই 4টা রেওয়া মিলে ক্রেডিট পাশে থাকবে। আর সমন্বয় থেকে আসবে যে কোনো প্রকার তহবিল হতে উত্তোলন বা হ্রাসকরণ, দাবিহীন লভ্যাংশের অবলোপন। ব্যাস, এবার বাদ ব্যয়সমূহের প্রথম 4টা এন্ট্রি রেওয়া মিলে ডেবিট পাশে থাকবে আয়কর, লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন